প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মালারানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়। তোমরা জানো, বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। যেসব প্রতিষ্ঠান গঠনের ব্যাপারে সংবিধানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে সেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আর গণতান্ত্রিক রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 7টি আর সাংবিধানিক পদ হচ্ছে 9টি। তোমাদের পাঠ্য বইয়ে 4টি সাংবিধানিক সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আজকে আমি তোমাদেরকে সরকারি কর্ম কমিশনের গঠন, কার্যাবলী এইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে সরকারি কর্ম কমিশনের বর্তমান অবয়ব এখানে কত সালে গঠিত হয়। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর কার্যালয় হচ্ছে, মেন কার্যালয় হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ সাদিক। বাংলাদেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান এটি। এই প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে লোকবল নিয়োগের জন্য সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্মপ্রার্থীদের মেধা যাচাই করার জন্য প্রয়োজন হচ্ছে তীক্ষ্ণ ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন একটি প্রতিষ্ঠান যেখানে কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধাই মুখ্য। তো এই লক্ষ্যে স্বাধীন বাংলাদেশে মেধা সম্পন্ন যোগ্য সরকারি কর্মকর্তা কর্মচারী বাছাই করার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তৎকালীন রাষ্ট্রপতি 1972 সালের 8 এপ্রিল সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। এই আদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি প্রথম কর্ম কমিশন ও বাংলাদেশ সরকারি দ্বিতীয় কর্ম কমিশন নামে 2টি কমিশন গঠিত হয়। প্রথম কর্ম কমিশনের দায়িত্ব ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি ও সংশ্লিষ্ট কাজকর্ম সম্পন্ন করা। আর দ্বিতীয় কর্ম কমিশনের দায়িত্ব ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি সম্পর্কিত কার্যাবলী সম্পাদন করা। এরপরে 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে 2টি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠন করা হয়। আর এই কর্ম কমিশনের নাম হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 1977 সালের 22 ডিসেম্বর এই আদেশ কার্যকর হয় এবং এখন পর্যন্ত একটি কর্ম কমিশনই বিদ্যমান, যেটাকে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বলি। তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, গেজেটেড কর্মকর্তা কাকে বলে? গেজেটেড কর্মকর্তা বলতে কাদেরকে বোঝানো হয়? তো গেজেটের বাংলা হলো প্রজ্ঞাপন। রাষ্ট্রপতি কোনো অফিসিয়াল ডকুমেন্টে স্বাক্ষর করলেই সেটা গেজেট হয়ে যায়। আর যেসব কর্মকর্তার নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি গেজেটের মাধ্যমে হয় তারাই গেজেটেড কর্মকর্তা। আর এই জন্য বলা হয় গেজেটেড কর্মকর্তাদের নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি। গেজেটেড কর্মকর্তারা অবশ্যই সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন।
এরপরে আসি সরকারি কর্ম কমিশনের গঠন। বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী একজন চেয়ারম্যান বা সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য নিয়ে সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির 57 নং অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা সভাপতি সহ সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন হবে। সংবিধানের 138-এর 1 অনুচ্ছেদ মোতাবেক কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখানে শর্ত থাকে যে কমিশনের অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা 20 বছর বা তার অধিককাল সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। সংবিধানের 138-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন সাপেক্ষে সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেই রূপ হবে। সংবিধানের 139-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের কার্যকাল হবে 5 বছর অথবা 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যেটা আগে ঘটবে সেই পর্যন্ত তারা স্ব পদে বহাল থাকবেন। তবে অসদাচরণের জন্য বা দৈহিক অসমর্থতা বা মানসিক বিকৃতির কারণে জাতীয় সংসদের অন্য 2/3 সদস্য দ্বারা সমর্থিত প্রস্তাবক্রমে এবং রাষ্ট্রপতির আদেশে কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে তাদের পদ থেকে ইস্তফা দিতে পারেন। এখানে সভাপতি বা অন্যান্য সদস্যকে কিভাবে অপসারণ করা হয় সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। সদস্য বা সভাপতি এদের কাউকে যদি অপসারণ করতে হয় তো তারা কোনো অসদাচরণ করেছে কিনা, তারা দৈহিকভাবে অসমর্থ বা মানসিক বিকৃতি আছে কিনা যদি প্রমাণ হয় তো সংসদের 2/3 সদস্য এদের সমর্থন ক্রমে প্রস্তাব পেশ করা হবে এবং রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে তাদেরকে অপসারণ করা হয়। আর তারা যদি নিজ পদ থেকে ইস্তফা নিতে চান তাহলেও তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে তাদের স্বীয় পদ থেকে ইস্তফা নিতে পারবেন। এরপর আসি সরকারি কর্ম কমিশনের কার্যাবলী। সংবিধানে বলা আছে, পাবলিক সার্ভিস কমিশন সরকারি চাকুরিতে নিয়োগদানের জন্য প্রার্থী বাছাই সংক্রান্ত সকল পরীক্ষা ও যাচাই কার্য পরিচালনা করবে। সংশ্লিষ্ট যেসব বিষয়ে কমিশনের মতামত চাওয়া হবে সেসব বিষয়ে কমিশন রাষ্ট্রপতিকে অর্থাৎ সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে রাষ্ট্রপতিকে যেসব বিষয়ে কমিশনের মতামত গ্রহণ করতে হয় সেগুলি হলো নিয়োগ পদ্ধতি, নিয়োগ ও পদোন্নতির নীতিমালা, বদলির নীতিমালা, চাকুরির শর্তাদি ও শৃঙ্খলা। এখানে আপাত দৃষ্টিতে যতটা মনে হয় কার্যত কমিশনের দায়িত্ব ততটা ব্যাপক নয়, কেননা কমিশনের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপতি আদেশ বলে সংবিধান কর্তৃক নির্দিষ্ট কমিশনের যে কোনো বিষয় থেকে কমিশনের এখতিয়ার খারিজ করতে পারেন। অর্থাৎ কমিশনের সাথে রাষ্ট্রপতির পরামর্শের এমন কোনো বাধ্যবাধকতা নাই। রাষ্ট্রপতি পরামর্শ গ্রহণ করতে পারেন, কিন্তু তাকে যে সব গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে দেখো, পাবলিক সার্ভিস কমিশন নিম্নোক্ত কার্যক্রম সম্পাদন করে। 1 নম্বর হচ্ছে সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগদানের জন্য লোক বাছাই করার উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা সাক্ষাৎকার গ্রহণ। তোমরা বিসিএস পরীক্ষার নাম শুনেছ। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর আয়োজন করে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ এবং সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের জন্য মনস্তাত্ত্বিক ও মেধা যাচাই পরীক্ষার ব্যবস্থা করা, সরকারি কর্মকর্তাদের এক চাকুরি থেকে অন্য চাকুরিতে পদোন্নতি দ্বারের উদ্দেশ্যে পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণ, সরকারি চাকুরিতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে স্থায়ী চাকুরিতে নিয়োগদানের জন্য প্রার্থী নির্বাচন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ
অ্যাডহক ভিত্তিক নিয়োগ অনুমোদন। অ্যাডহক হচ্ছে অস্থায়ী ভিত্তিক নিয়োগ। নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি, নিয়োগদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, সরকারি চাকরিতে পদোন্নতি বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং সরকারি কর্মকর্তাদের মধ্যকার পারস্পরিক সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা নিরূপণের ক্ষেত্রে পরামর্শ প্রদান, বিভাগীয় ও পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী ও পাঠ্যসূচি পরীক্ষা ও অনুমোদন এবং সরকারি কর্মচারীদের জন্য যেসব পরীক্ষার আয়োজন, সরকারি কর্মচারীদের চাকরির শর্তাদি প্রভাবিত করে এমন সব বিষয়ে পরামর্শ দান, সরকারি কর্মচারীদের বিভিন্ন শৃঙ্খলা ও আপিল বিষয়ে পরামর্শ দান। আর কমিশন সরকারি চাকরি প্রার্থীদের ব্যাপারে কর্মী বিষয়ে গবেষণার কিছু কাজও করে, যেমন প্রার্থীদের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ ও পরিসংখ্যানগতভাবে তাদের প্রবণতাগুলি, যেমন শিক্ষাগত, আর্থসামাজিক, আঞ্চলিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট সহ বিশ্লেষণ। এরপরের যে বিষয়গুলো আসে, দেখো সরকারি কর্ম কমিশনের স্বাতন্ত্র্য। প্রথমেই বলি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং তাদের সকলের পদই সাংবিধানিক পদ। এটা 138 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র সংস্থা। সরকার ইচ্ছে করলে কর্ম কমিশনের স্বাধীনতায় কোনোরূপ হস্তক্ষেপ করতে পারে না। এর চেয়ারম্যান ও সদস্যদেরকে নিয়ম বহির্ভূতভাবে অপসারিত করা যায় না। তারা তাদের স্ব কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীনভাবে কাজ করে। 2 নাম্বার হচ্ছে সরকারি কর্ম কমিশনের নিরপেক্ষতা। এখানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তাদের সকল কাজে নিরপেক্ষতা বজায় রাখেন। তারা নিরপেক্ষতার সাথে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বাছাই ও নিয়োগ দেন। পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা রাজনৈতিক অন্যান্য চাপের ঊর্ধ্বে থেকে তারা তাদের দায়িত্ব পালন করেন। 3 নাম্বার হচ্ছে গোপনীয়তা। সরকারি কর্মচারীদের নিয়োগ বাছাই এর জন্য সরকারি কর্ম কমিশনকে গোপনীয়তা বজায় রাখতে হয়। যোগ্য প্রার্থী বাছাই করতে গেলে তাদেরকে গোপনীয়তা রক্ষা করতে হয়। পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে কমিশন। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতি যাতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতে গোপনীয়তা বেশি দরকার হয়। 4 নাম্বার হচ্ছে সরকারি কর্ম কমিশনের দক্ষতা ও সততা। তো দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ। লোক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে বাছাইয়ের কাজ মোটেই সহজ না, এজন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয়। আর শুধু দক্ষতা থাকলেই চলে না, এর সাথে সততাও থাকতে হবে। কারণ হচ্ছে সততার অভাব থাকলে উপযুক্ত কর্মী নিয়োগ করা সম্ভব হয় না। অনুপযুক্ত অসৎ কর্মচারী দেশ ও জাতির জন্য চরম বিপজ্জনক। এই জন্য কমিশনের কর্মকাণ্ডে দক্ষতা ও সততা উভয়ই সমান গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।